এই বাংলাদেশের ইতিহাসে যদি বঙ্গবন্ধুর পর বাংলাদেশ বিষয়ে, বাংলাদেশ যে শব্দটি, বাংলাদেশ একটা দেশ রাষ্ট্র হিসেবে যদি বাংলাদেশের স্বার্থ রক্ষা করে কেউ কোনোদিন কোনো কিছু করে থাকে এবং চোখে চোখ রেখে নিজের সার্বভৌমত্ব, নিজের মর্যাদা মাথা উঁচু করে কখনো কোনো বিষয়ে চুক্তি বলেন, কোনো বিষয়ে নেগোসিয়েশন বলেন, সেটা করে থাকে, সেটা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার এই কথাটাকে আমার বিরোধী পক্ষ যারা আছে, যারা সবসময় ওত পেতে থাকে গালি দেবার জন্য, উৎপেতে থাকে নানা ধরনের অশালীন কথা বলার জন্য, আমি খুব আমি ইচ্ছা পোষণ করি যদি এগুলো আসলে কখনো ভিডিও আকারে দেখানো যেত তাহলে বোঝা যেত। এমনও ডিপ্লোম্যাট আছে তারা বলেছেন যে সারা রাত এমন ঘটনা ঘটেছে যে ভারতকে একটা পয়েন্টে ছাড় দেওয়ার কথা, সেখানে প্রধানমন্ত্রীর সাথে থাকা অতিথিরা বারবার বলছেন যে স্যার আপনি এই জায়গাটাতে ছাড় না দিলে আসলে ওনারা ওই জিনিসটাতে যাচ্ছেন না, এরকম নানান রকম বলেছে এবং তাকে অনুনয় বিনয় করে তাকে বুঝিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী অনেক রকমের চাপে পড়ে, কারণ উনি একটা সিদ্ধান্ত নিয়েছে যে না, উনি এটা করবে না তো করবেই না, সেটা যেই হোক না কেন, ভারতের সাথে কোনো একটা আলোচনার প্রসঙ্গে। সবাই তাকে রাজি করালেন সারাদিন পর্যন্ত, যে আপা স্যার ডাকেন উনাকে ফর্মালি ভাবে, স্যার এটা আপনি এই ব্যাপারটা আপনাকে রাজি হন, তা নাহলে এই সুযোগ সুবিধা আপনি পাবেন না নানান ভাবে। তো সেই ডিপ্লোম্যাটের ভাষ্য অনুযায়ী যে যখন ডিলের সময়টা আসলো তখন তিনি তার কথাতেই ফেরত গেলেন এবং তিনি শেষ পর্যন্ত মানে এমন না যে ভারতের সাথে শত্রু ভাবাপন্ন, এন্ড অফ দ্য ডেতে ভারত আমার যতই, আমি আপনার বন্ধু, কিন্তু আমরা যদি একটা ব্যবসায়িক ডিলে যাই আমাদের কিন্তু অনেক রুলস এন্ড রেগুলেশন থাকে। আমি একটা রাষ্ট্রকে রিপ্রেজেন্ট করছি, প্রধানমন্ত্রী তার রাষ্ট্রকেই সুউচ্চে তুলে ধরতেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 5ই আগস্টের পরে যে তথ্যগুলো বিভিন্ন মানুষের সাথে গল্প আড্ডায় কথার ছলে ওভার দ্য কাপ অফ কফি বিভিন্ন আলোচনাতে কত শত 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 গল্প শুনেছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে নানান রকমের আলোচনা, যে এটা আমার নিজস্ব এক্সপেরিয়েন্স আমি আপনাকে বলি। সেটা হচ্ছে যে আমি প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে নিজে বলেছি যে বাংলাদেশের যে অরাজক পরিস্থিতি, অর্থাৎ আমি এত কাতর হয়েছি, আমি খুবই কাতর হয়ে, এটা আমার ইমোশনাল একটা স্টেটমেন্ট ছিল যে আপা যদি পশ্চিমাদের সাথে কোনো একটা ব্যাপারে আমাদের কথাও বলতে হয়, নেগোসিয়েশনেও যেতে হয়, প্লিজ আপনি এই জিনিসটা একটু করুন। মানে আজকে আমার এটা বলা উচিত হচ্ছে কিনা জানি না, শুধুমাত্র আসলে এই প্রশ্নটা আপনি করেছেন নতজানু অর্থনীতির কথা বা পররাষ্ট্রনীতির কথা প্রসঙ্গে, আবার উত্তর ছিল যে দেশ বিক্রি হয়, দেশ কারো কাছে ঝুঁকে পড়ে, এটা করে শেখ হাসিনা কোনো ধরনের নেগোসিয়েশনে যাবে না, ক্ষমতা আমার দরকার নেই। এটা আমি নিঝুম মজুমদার, আমি সাক্ষী, পৃথিবীর এবার আমাকে হাজার লক্ষ লোক দুনিয়ার কথাবার্তা বলুক, আমার কিছুই আসে যায় না, এটা আমার অভিজ্ঞতা, আমি জানি দেশ তার কাছে আগে। এবং এই যে সেন্ট মার্টিনের কথা, তিনি যদি হুইসেল ব্লো না করতেন, তিনি যদি ইস্ট তিমুরের মতো ওই যে আমাদের পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র করবে এই ধরনের কথাবার্তা না বলতেন, তাহলে আজকেও মানুষ কিন্তু বুঝতে পারতো না। এখন দেখেন আজকে যখন এই 5ই আগস্টের এই জঙ্গি হামলার পরে যখন এই দখলদার বাহিনী এই আপনার এই সেন্ট মার্টিনে নানান ধরনের পায়তারা করছে, মানুষ কিন্তু সব বলা বলে শুরু করছে, আরে এগুলো তো প্রধানমন্ত্রী সবকিছু বলে গেছেন, ঠিক না? সো প্রধানমন্ত্রী হুইসেল ব্লো করেছেন বলে আজকে মানুষ এগুলো বলতে পারেন, জানতে পারেন। তো বঙ্গবন্ধু কন্যা কখনো দেশকে বিক্রি করেন না। আর ভারতের সাথে যে আপনার নানান ধরনের কথা বলে যে সব লিখে দিয়েছে, এগুলো শুধু মুখেরই কথা। ছোটবেলা থেকেই শুনে এসেছি আওয়ামী লীগ ক্ষমতায় আসলে মসজিদে উলুধ্বনি বাজবে, তারপর হচ্ছে সবাই হিন্দু হয়ে যাবে, ভারতের কাছে দেশ বিক্রি করবে। এখন পর্যন্ত এই যুগে এসে 2025 সালে এসে কি হয়েছে না হয়েছে মানুষ সেটা দেখতে পেয়েছে। নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী এই দেশের স্বার্থ সবার আগে দেখেছেন, ফলে যাদের ফার্স্ট হ্যান্ড অভিজ্ঞতা আছে তারাই জানে, আর আপনি বাজারে যা শুনবেন ওগুলো সত্যি না। মুক্তিযুদ্ধের যেই বাংলাদেশ যে আজকে সংকটে, তাদের জন্য অর্থাৎ মুক্তিযুদ্ধের পক্ষে যারা মানুষ আছে তাদের বাংলাদেশ আসলে কি অবস্থায় যেতে পারে, বা তাদের এই যে ভয়ঙ্কর এক রাজাকারের পাল্লায় পড়েছে, রাজাকার এক দখলদার বাহিনীর পাল্লায় পড়েছে, সেখান থেকে উত্তরণ করতে পারবে কিনা সেটা একটা প্রশ্ন হতে পারে। অর্থাৎ রিয়েল বাংলাদেশ যেটা আছে, অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, কনসার্নটা তাদের হতে পারে। এই মুহূর্তে যারা
দখলদার বাহিনী আছে পূর্ব পাকিস্তান, তাদের জন্য কি বয়ে নিয়ে আসবে আমি জানি না। কুচকাওয়াজ তো হতো আপনার পুরান বিমানবন্দরে হতো, পুরান বিমানবন্দরে কুচকাওয়াজ হয়েছে সারা বছর দেখেছি। আপনার নতুন করে ঢাকা স্টেডিয়ামের ধুয়ো তোলা হচ্ছে। পুরো ব্যাপারটাই যেটা হচ্ছে যে এই যে মুক্তিযুদ্ধের কুচকাওয়াজ, মুক্তিযুদ্ধ, এই পুরো ব্যাপারটা বা বিজয় দিবসের এই পুরো ব্যাপারটা তো এখন যারা ধরেন দখলদার বাহিনী যারা আছে তাদের জন্য খুবই পীড়াদায়ক একটা ব্যাপার। তাদের জন্য সেখানে বিজয় দিবস আবার কি, বিজয় দিবস উদযাপন জিনিসটাই বা কি, এই জিনিসগুলো তো তাদের জন্য আসলে মানে একটা ভয়ঙ্কর রকমের কষ্টের একটা জায়গা। কারণ ক্ষমতাতে আছেই হচ্ছে পাকিস্তান পন্থীরা। ফলে আপনি যথার্থই বলেছেন যে পাকিস্তান মুখী হচ্ছে, এটা মানুষ মনে করুক আর না করুক, এটাই বাস্তবতা। আর তুলসী গ্যাবার্ডের যেই বৈঠকটার কথা বলছেন, এটা খুবই শিডিউলড একটা প্রোগ্রাম। এটা এমন না যেটা গতকালকে করেছে বা এক সপ্তাহ আগে করেছে, এটা অনেকদিন আগের থেকেই একটা, এবং প্রতি বছরই এরকম সারা পৃথিবী থেকে এরকম বিভিন্ন দেশের সম্মেলন হয়। এরকম অনেক সম্মেলনে আমি বাংলাদেশের অনেক গোয়েন্দা প্রধানকে যেতে দেখেছি, যাওয়ার কথা শুনেছি। তো তেমনই একটি বিভিন্ন গোয়েন্দা বাহিনী, বিভিন্ন গোয়েন্দা প্রধানদের, বিভিন্ন দেশের প্রভাবশালী দেশের গোয়েন্দা প্রধানদের একটা বৈঠক মাত্র। এবং এই ধরনের প্রোগ্রামগুলো আসলে 5-6 মাস, 1 বছরও আগে থেকে বা তারও আগে থেকে আসলে শিডিউল করা থাকে এবং সব ধরনের প্ল্যান প্রোগ্রাম করা থাকে। সুতরাং নতুন করে তুলসী গ্যাবার্ডের এখানে আসা এটা হঠাৎ করে কিনা বা কোনো ধরনের ঘটনার প্রেক্ষিতে কিনা তেমন আমি মনে করি না। ইয়েস, যে তুলসী গ্যাবার্ড এর আগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। একই সাথে বাংলাদেশের এই পরিবর্তিত প্রেক্ষাপটে, অর্থাৎ এই মুহূর্তে যারা বাইডেন প্রশাসনের সহায়তায় বাংলাদেশকে দখল করেছে, এই মার্কিন ডিপ স্টেটের মাধ্যমে যে দখল করেছেন, সেটার ফলে নতুন যে প্রশাসন এসেছে, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসনের প্রধান একজন সিকিউরিটি কর্মকর্তা, ডিএনআই, তাই তো, তার প্রধান কর্মকর্তা আসবেন। সেটা নিয়ে বাংলাদেশ বিষয়ে কি আলোচনা হয় এবং কি ধরনের স্ট্র্যাটেজি হয়, সাধারণত যেগুলো সাংবাদিকরা দেখতে পায় ওপেন আলোচনা হয়। সেই ওপেন আলোচনার ভিতরে কখনোই এই টাইপের আসল রোড ম্যাপটা কি হবে এটা কেউই জানতে পারে না, এটা জানা সম্ভব না। এগুলো খুবই আন্ডার দ্য টেবল এবং এগুলো খুবই ক্লোজ ডোর মিটিং গুলোতে হয় বা নিজস্ব আলাদা ব্যবস্থা থাকে। ফলে আমি স্পেকুলেট করতে পারি এবং আমাদের যে অভিজ্ঞতার আলোকে, আমাদের বিভিন্ন সোর্সের আলোকে আমরা স্পেকুলেট করতে পারি। আমি তো একটা কথা বারবারই বলেছি যে এই সরকার কখনো টেকার মতো সরকার না। এই সরকারের ক্ষমতার মেয়াদ, অনেকেই আপনার বিভিন্ন দিন তারিখ ক্ষণ গণনা করে দিচ্ছে। আমি হয়তো বা সেভাবে না দিলেও আমি শুধু বলবো যে তাদের দিনটা জাস্ট আপনি গুনতে পারবেন। আমি এই ব্যাপারে খুবই কনফিডেন্ট এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত। আজকে হচ্ছে কয় তারিখ? আজকে 17ই মার্চ। এটাও বলে নেওয়া ভালো এর মধ্যে যে আজকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। 1920 সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন, আজকে তার 105তম জন্মদিন। এই 17 মার্চেই আমি আপনাকে এতটুকু কথা বলতে পারি যে এই সরকারের মেয়াদ আসলে খুব বেশি নেই এটা গণনা করবার মতো, এবং এদেরকে খুবই নৃশংসভাবেই বা খুবই বাজেভাবে হয়তোবা বিদায় নিতে হতে পারে। পাকিস্তান বিষয়ক আমার আগ্রহ খুবই কম, কারণ পরাজিতদের বিরুদ্ধে, পরাজিতদের ব্যাপারে আমার আসলে কথা বলার আগ্রহ নেই। আমি শুধু একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। যেমন আপনি বলছিলেন যে আপনার খুব খারাপ লেগেছে যখন বলেছে যে বাংলাদেশের বিষয়টা আমি নরেন্দ্র মোদীর উপর ছেড়ে দিলাম। সো আমার কাছে যেটা মনে হয় যে ইয়েস, একটি সার্বভৌম রাষ্ট্রের ব্যাপারে যখন অন্য আরেকটি দেশ কথাবার্তা বলে, সেটা খুব স্বাভাবিকভাবেই একজন দেশের নাগরিক হিসেবে একটু ভালো লাগার কথা না। মনে হতে পারে যে সার্বভৌমত্বে আঘাত। কিন্তু বর্তমান বাংলাদেশ শব্দটা তো আর বলা যাচ্ছে না, পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এই পূর্ব পাকিস্তানের ব্যাপারে আসলে একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার শুধু মোদি কেন, বাংলাদেশ, মানে এই পূর্ব পাকিস্তানের মধ্যে যারা বাংলাদেশ চিন্তা লালন করে, বাংলাদেশ চেতনা লালন করে, তাদের মধ্যেও সেটা বিরাজমান। এটা আপনি নিশ্চয়ই অস্বীকার করবেন না। ফলে আমার কাছে যে জায়গাটা মনে হয় সেটা হচ্ছে যে, আর আমরা সবসময় মনে করি যে আমরা মনে হয় একটা সার্বভৌম রাষ্ট্র, অস্ট্রেলিয়াও মনে করে তারা সার্বভৌম রাষ্ট্র, ভারতও মনে করে। আসলে যদি তাত্ত্বিকভাবে চিন্তা করি, সারা পৃথিবী আসলে সার্বভৌমত্বটা একটা কনসেপ্ট মাত্র।
পুরো একটা দেশ পুরোপুরি সার্বভৌম আমার মনে হয় না যেটা কেউ দাবি করতে পারে। আর আমাদের মতো দরিদ্র রাষ্ট্র যাদেরকে সবসময় মুখাপেক্ষী থাকতে হয় পশ্চিমা দেশের ব্যবসা বাণিজ্যের উপরে, তাদের দয়া দাক্ষিণ্যের উপরে, কিংবা তাদের নানান ধরনের স্ট্র্যাটেজি, সামরিক শক্তি ইত্যাদির উপরে, সেখানে আমাদের জন্য সার্বভৌমত্ব শব্দটা শুধু নিজের সেলফ প্যাম্পারিং এর জন্যই প্রযোজ্য, যে আমরা শ্রেষ্ঠ, আমরা সার্বভৌম, ওই অটুক বলতেই আপনার ভালো লাগবে। কিন্তু আদতে আমরা কি আসলেই সার্বভৌম? এমনকি গ্রেট ব্রিটেন, তারাও যখন ইউরোপিয়ান ইউনিয়নে ছিল তখন আপনার কনসেপ্ট অফ সভরেন্টি নিয়ে প্রশ্ন এসছে, এবং তাদের ব্রেক্সিটটা হয়েছিল তাদের এই সার্বভৌমত্ব রক্ষার্থে বা পার্লামেন্টারি সভরেন্টি যেটা আছে সেটার ব্যাপারে বারবার এসেছে। ফলে বাংলাদেশ যেভাবে এখনো পৃথিবীতে নানান ধরনের সংস্থার উপরে, ধার দেনার উপরে ডিপেন্ড করতো, এবং পৃথিবীর বিভিন্ন দেশের সাহায্য না আসলে বাংলাদেশের চলাটা মুশকিল হয়ে যেত বলে একটা সময় আমাদের মনে হতো। যদিও আপনার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অধীনে বাংলাদেশ আসলে এমন একটা জায়গাতে চলে গিয়েছিল, এমন একটা জায়গাতে যেখানে বিদেশি ঋণ নির্ভর, তারপরে হচ্ছে যে অন্য দেশের উপরে ঝুঁকে পড়া অর্থনীতি, এইসব জায়গা থেকে আমাদের ব্যাপকভাবে উত্তরণ ঘটেছিল, যেটা এই 5ই অগাস্টের জঙ্গি হামলার মাধ্যমে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আবার ব্যাক টু দা 2006, 5, 4 ওই সময়টাতে আমরা চলে এসেছি। ফলে আপনার ওই কথাটার ব্যাখ্যা দিতে যে আসলে অ্যাবসলিউট সার্বভৌম আমার মনে হয় না আমাদের দক্ষিণ এশিয়ার কেউ আছে। কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে আমরা কারো না কারো কাছে মুখাপেক্ষী, এবং সেই জায়গাটাতে গিয়ে অন্যের ইন্টারেস্ট দেখার একটা বড় ধরনের ব্যাপার থাকে। ফলে এখানে সার্বভৌমত্বের একটা খর্ব হওয়ার আশঙ্কা, এবং সার্বভৌমত্ব আদৌ আছে কিনা সেটা নিয়ে আমি আসলে বরাবরই প্রশ্ন তুলে থাকি, যদিও বিষয়টা তাত্ত্বিক, যে ভারতকে আমি যা দিয়েছি এটা ভারত কখনো ভুলতে পারবে না, এই ধরনের কথাবার্তা আছে না। দেখেন এই কথাগুলোকে কিভাবে বাঁকা চোখে, কি নোংরা ভাবে, আপনার কত নোংরা ভাবে প্রকাশ করা হয়। অথচ আপনি জানেন যে এই ব্যাপারগুলোকে কি রেফার করেছে? এটা হচ্ছে বাংলাদেশে কিন্তু এত বিএপি ছিল না সীমান্তে, মানে অর্থাৎ সীমান্ত চৌকি। দুই দেশে ওই যে 10টা অস্ত্র মামলা যখন বিএনপির আমলে ধরা পড়লো, তখন কিন্তু বাংলাদেশ সরকার সীমান্তে ব্যাপকভাবে এমন নিরাপত্তা ব্যবস্থা করলো, যারা আপনার যে পার্বত্য চট্টগ্রামের উগ্রবাদীগুলো যাতে ভারতের মাটিতে না যেতে পারে, ভারতের উগ্রবাদীগুলো যদি বাংলাদেশ না আসতে পারে, এই জন্য সিকিউরিটিটা এত টাইট করা হয়েছে। এবং বাংলাদেশ কিন্তু এই সিকিউরিটির ব্যাপারে, অর্থাৎ দুই দেশের, এখানে তো দুই দেশেরই সিকিউরিটির প্রশ্ন, বাংলাদেশ তার নিজেদের সিকিউরিটির জন্য অনেক টাকা খরচ করেছে, যেটা ইভেন্চুয়ালি ভারতের লাভ হয়েছে। অর্থাৎ ভারত বাংলাদেশের সিকিউরিটির এই কড়াকড়ির কারণে, ভারত তার যে বিওপি, তাদেরও তো এরকম চেকপোস্ট গুলো আছে, অনেক চেকপোস্ট তারা সরিয়ে নিয়েছে, এক্সট্রা খরচ থেকে ভারত নানান ভাবে বেঁচে গেছে। কারণ বাংলাদেশের দিক থেকে তো এটা শক্তিশালী ভূমিকা ছিল, অর্থাৎ এক দেশ করলেই হলো। ফলে এইসব, এই যে নিরাপত্তা, আন্তঃরাষ্ট্র নিরাপত্তা, তারপরে অন্য রাষ্ট্রের প্রতি সৌহার্দ্য, অন্য রাষ্ট্রের প্রতি রেসপেক্ট, এই জিনিসগুলোর কথাই তখন রেফার করা হয়েছিল যে এটা ভারত ভুলবে না। অথচ এই কথাগুলোকে কি নোংরা ভাবে, কি বাজে ভাবে উপস্থাপন করা হয়েছিল মিডিয়াতে।